প্র্যাকটিসটা শুরু হয়েছে আজকে থেকে। আজকে দিন বাংলাদেশ দল প্র্যাকটিস করেছে, কালকেও নিশ্চয়ই করবে, তারপরের দিন ম্যাচ। সব মিলিয়ে কি মনে হচ্ছে যে ওয়ানডে থেকে টি-20-র যে শিফটিংয়ের ব্যাপারটা, সেটা বাংলাদেশ কতখানি বা কেমনভাবে করতে পারবে? যেহেতু লম্বা একটা সময় পরে বাংলাদেশ খেলছে টি-20 ফর্মেটে, ওয়ার্ল্ড কাপটাও খেলা হয়নি, তার আগে টি-20 ফর্মেট সবশেষ খেলেছিল, যদিও মাঝখানে কিছু লোকাল টুর্নামেন্ট বাংলাদেশ দল খেলেছে বা দলের ক্রিকেটাররা খেলেছে। ফলে অনেকদিন পর টি-20 ফর্মেটে ফেরা, লাস্ট ম্যাচটা কবে হয়েছিল সেটাও মনে হয় অনেক দর্শকরা ভুলে গেছেন আয়ারল্যান্ডের সাথে। ফলে স্কোয়াড কেমন হবে বা 11 কেমন হবে সেগুলো নিয়ে অনেক আলোচনা আছে। কি মনে হয় যে শিফটিংটা নিয়ে যদি শুরু করেন? রাইট, শিফটিংটা বাংলাদেশ খুব বোল্ড একটা স্টেটমেন্ট দিয়ে শুরু করেছে। তারা তাদের পেস ইউনিটের যারা মেইন স্ট্রিম পেসার তাদেরকে ড্রপ করেছে এবং সেখানে ড্রপ করে দুজনকে কল করেছে। আমরা ক্রিকেট শোতেও সেই দুইজনের একজনকে ঘিরে অনেক বেশি আলোচনা করেছিলাম, সেটি সাকলাইনকে নিয়ে, যে সাকলাইন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডারের যে জায়গাটা সেটা তিনি খুব ভালো মতো পূরণ করতে পারেন। এবং নাম্বার 6-এর স্পটটা নিয়ে যখন আমরা খানিকটা স্ট্রাগল করছিলাম, অথবা লোয়ার অর্ডারের ফিনিশার নিয়ে যখন আমরা স্ট্রাগল করছিলাম এবং সেখানে যখন ভিন্ন ভিন্ন রোলে আমরা ভিন্ন ভিন্ন প্লেয়ারকে দেখলাম, তখন আমরা সাকলাইনের বিষয়টা আলোচনা করেছিলাম যে হি ইজ দ্য ম্যান যিনি এই স্পটে আসতে পারেন, যিনি বোলিংটা দিয়ে পুষিয়ে দিতে পারেন এবং সেই সঙ্গে ব্যাটিংয়েও তার যে ক্যামিও খেলার অভিজ্ঞতা আমরা দেখেছি। রাজশাহীর হয়ে তিনি চট্টগ্রামের বিপক্ষে 32 রানের একটা দুর্দান্ত ক্যামিও খেলেছিলেন বিপিএলে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যতটুকু শর্ট পিরিয়ড অফ টাইম তিনি সুযোগ পেয়েছিলেন, হি এক্সপ্লয়েটেড। সো ওই জায়গা থেকে সাকলাইন ওয়াজ এক্সপেক্টিং যে তিনি একটা কল হয়তো পেয়ে যাবেন। সাইফুদ্দিনকে এই জায়গাতে কিন্তু বাংলাদেশ দল এক্সপেরিমেন্ট করেছিল, বাট হি ওয়াজ আনফর্চুনেট। বিভিন্ন সময় আমরা দেখেছি ইনজুরি তাকে ছিটকে দিয়েছে মাঠ থেকে, বাট হি ওয়াজ এ ট্রু পটেনশিয়াল। তবে এই মুহূর্তে সাইফুদ্দিন যখন এসেছিলেন সে সময় তার খুব বেশি কম্পিটিটর না থাকলেও এই মুহূর্তে কিন্তু তার কম্পিটিটর আছে। তার কিন্তু সাকলাইনের সঙ্গে ভালো একটা কম্পিটিশন ওয়েট করছে। অ্যান্ড দ্যাটস এ ভেরি গুড মুভ ফ্রম বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, যে পেস ব্যাটারির সবাইকেই তারা রেস্ট দিয়েছে। ডিফারেন্ট একটা টি-20 স্কোয়াড বা 11 তারা রেডি করা ট্রাই করছে এবং রিপন মডেলকেও সেখানে ডেকেছে। আই এম সো হ্যাপি উইথ দ্য ডিসিশন দ্যাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ টেকেন। অ্যাবসলিউটলি, মানে এই সিরিজ থেকে আপনার খুব বেশি কিছু যে পাওয়ার আছে তেমনটা না। ফলে আপনি আপনার ইয়াং ক্রিকেটার বা পাইপলাইনে যারা আছেন তাদেরকে নিশ্চয়ই পরীক্ষা করতে যাবেন এবং উইকেটও নিশ্চয়ই সে ধরনের উইকেটেই খেলা হবে যেখানে পেসাররা খানিকটা সুবিধা পাবেন, ব্যাটাররা রান করতে পারবেন। আপনি সাকলাইনের কথা বলছিলেন, স্পেশালি রিপন মণ্ডল, তিনিও দারুণভাবে বিপিএলটা কভার করেছেন, রাশিয়ার হয়ে খেলেছেন এবং যেভাবে তিনি ডেথ ওভারে বোলিং করেছেন, যেভাবে তার ইয়র্কারগুলো কার্যকরী হয়েছে রাজশাহীর জন্য ভাইটাল মোমেন্টে বিভিন্ন ম্যাচের, বেশ কয়েকটা ম্যাচ তিনি নিজে জিতিয়েছেন শেষ ওভারে বোলিং করে। সেটাই আমরা দেখছিলাম যে তার 8 ম্যাচে যে 17টা উইকেট, ইকোনমি 8.53। তবে মাহফুজ আলম সবচেয়ে বড় ব্যাপার যেটা তার, যে তিনি কিন্তু ম্যাক্সিমাম ওভার করেছেন ডেথ ওভারে, যখন ব্যাটাররা অনেক দ্রুত রান তুলতে চায় সেই সময় তিনি বলে কয়ে ইয়র্কার দিয়েছেন, ম্যাচ জিতেছেন, কম রান খরচ করেছেন, ফলে সেগুলো খুব বেশি ইফেক্টিভ ছিল। ফলে রিপন এবং সাকলাইন দুজন স্কোয়াডে তো জায়গা পেয়েছেন, কিন্তু 11-এ কে জায়গা পাবেন সেই ব্যাপারটা যদি আমরা একটু আসি, আমরা যদি সম্ভাব্য একাদশের কার্ডটা আরও একবার একটু যদি দেখতে চাই, একেবারে প্রথম থেকে আসি মাহফুজ আলম, সেটা হচ্ছে যে তানজিদ হাসান, তামিম এবং সাইফ হাসান যদি ওপেন করেন, লিটন দাস 3 নম্বরে তিনি খেলেন, পারভেজ হোসেন ইমনকে আমরা দেখেছি বাংলাদেশ দল অনেকদিন ধরে মিডল অর্ডারে চেষ্টা করছে, তিনি বিপিএলও হায়েস্ট রান স্কোরার হয়েছিলেন মিডল অর্ডারে খেলে। 5-এ যদি তাহিদ হৃদয় খেলেন, 6-এ শামীম হোসেন পাটোয়ারি, 7-এ শেখ মেহেদি, 8-এ রিশাদ, 9 নম্বর পজিশনটাতে পেস বোলিং অলরাউন্ডারের জায়গায় আব্দুল গাফফার সাকলাইনকে খেলানো হবে, নাকি ইয়র্কার স্পেশালিস্ট রিপন মণ্ডলকে খেলানো হবে, নাকি আপনি আবার বলছিলেন সাইফুদ্দিনের কথা, তাকে খেলানো হবে, সেই নামটাও যোগ হতে পারে। এছাড়া পরের দুজন পেসার আমার কাছে মনে হয় যে অটোমেটিক চয়েসই হবেন শরীফুল ইসলাম এবং তানজিম সাকিব। আপনার কি মনে হয়? পারফেক্টলি স্পট অন। এখানে যে নামগুলো আছে, যে নাম্বারগুলো আমরা দেখছি, সেখানে প্রত্যেকটা নাম্বার কিন্তু ফিক্স। 1, 2, 3, 4, 5 এই 5 জন নিয়ে কোনো কথা হবে না। এই 5 জনের জায়গাটা অলমোস্ট সিমেন্টেড একটা জায়গা। 6 নাম্বারটা একটু এদিক সেদিক হয়েছে, আমি 6 নাম্বারটাকে যদি আলাদা রাখি, 7, 8 এটাও ফিক্স। 1 থেকে 8 পর্যন্ত শুধু 6 নাম্বার ছাড়া বাকি যে 7 জন সেটা কিন্তু ফিক্সড নাম্বার, মানে ফিক্স নেম। এখানে শেখ মেহেদি খেলবেন, সেখানে রিশাদ খেলবেন, দ্যাট ইজ ওকে। 6 নম্বরে শামীম হোসেনের জায়গায় বিভিন্ন সময় আমরা নুরুল হাসান সোহানকেও খেলতে দেখেছি এবং তাকে স্কোয়াডে রাখাও হয়েছে। বাট সম্ভাবনা যদি আপনি চিন্তা করেন, তাহলে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আভাস হচ্ছে শামীম হোসেনকে কিন্তু ক্যারি করতে চায়, তারা এই স্পটটা দিতে চায়। কারণ শামীম হোসেনের যে ধরনের মানে শর্ট ম্যানুফ্যাকচার করার একটা অ্যাবিলিটি রয়েছে, ফিল্ডিংয়ে অনেক সময় তিনি আর 8-10 রান সেভ করে দেন। তো এই দুই জায়গার যে ক্যাপাবিলিটি, সে কারণে শামীম হোসেন পাটোয়ারির প্রতি এক ধরনের একটা
সুযোগ দেওয়ার যে প্রবণতা সেটা আছে টিম ম্যানেজমেন্টের, এবং শামীম পাটোয়ারি সেটাকে প্রপারলি কাজে লাগাচ্ছেন। সো 6 নম্বরও আমরা যদি তাকে ধরে রাখি, এরপরে শেখ মেহেদী রিশাদ এই স্পটটা ফিক্স। এখন আছেই আপনার 3টা স্পট, যে 3টা স্পটে এই 3জনকে আপনি কিভাবে কাজে লাগাবেন। শরীফুল ফিক্স, তার মানে আপনার আর 2টা স্পট থাকে। তানজিম সাকিবকে যদি আপনি বসাতে চান, সেটা আপনি কখন বসাবেন? যদি আপনি আব্দুল গাফফার সাকলান এবং রিপন মন্ডল দুজনকেই আপনি 11 রাখতে চান, আই গেস প্রথম 2টা ম্যাচ যদি বাংলাদেশ জিতে যায়, থার্ড ম্যাচটা যদি এক্সপেরিমেন্ট করতে চান, সর্বোচ্চ সেখানে আপনি তানজিম সাকিবকে ড্রপ করবেন এবং সেখানে আপনি আব্দুল গাফফার সাকলান, রিপন মন্ডল দুজনকেই খেলিয়ে দিবেন। কিংবা সেই ম্যাচে তো শরীফুলকেও রেস্ট দেওয়া যেতে পারে। যদি আপনি 2টা ম্যাচ জিতে যান, শরীফুল টানা খেলছেন, পিএসএল খেলেছেন, ওয়ানডে সিরিজ খেলেছেন, টি20তে যদি প্রথম 2টা ম্যাচ খেলেন এবং আপনার কথা মতো যদি ধরেই নেই যে বাংলাদেশ 2টো ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে হয়তো বা সেই দিকেও যেতে পারে। ইয়াং দুজন পেসারকে যেতে পারে, তবে যেহেতু বাহাতি পেসার নেই, মুস্তাফিজুর রহমান নেই, সো বাহাতি পেসার বিবেচনায় শরীফুলকে যদি আপনি রেখে দেন যে একজন লেফট আর্ম সিমার আপনার দরকার, বাকি 2টা রাইট আর্ম পেসারের জায়গায় আপনি এক্সপেরিমেন্ট করবেন, সেই জায়গাতে হতে পারে। তবে হ্যাঁ, আপনি যেটা বলেছেন, যদি সেরকম সাহস বা বোল্ড মুভ টিম ম্যানেজমেন্ট নেয় যে না একমাত্র বাহাতি পেসারকেও আমরা ড্রপ করব, সো আই ডোন্ট নো, আই থিঙ্ক তানজিম সাকিব হয়তো এই স্পটটা বিবেচনায় আসবে, শরীফুলকে হয়তো বা রেখে দিবে বাহাতি পেসার বিবেচনায়। কিন্তু আপনি প্রথম ম্যাচের একাদশ যদি আপনাকে স্পেসিফিকলি জিজ্ঞেস করি, আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, যেই জায়গাটাতে আমাদের কনফিউশনের জায়গা সবচেয়ে বেশি। অ্যাজ এ বোলার হয়তো বা রিপন খানিকটা এগিয়ে থাকবেন, কিন্তু আবার যদি আপনি পিস বোলিং অলরাউন্ডার কথা চিন্তা করেন, ওই ব্যাটিংয়ের ব্যাপারটা কাজে লাগানোর, সেক্ষেত্রে হয়তো বা সাকলাইন কিছুটা এগিয়ে থাকবেন। আপনার কি মনে হয় যে প্রথম ম্যাচের একাদশে মানে অভিষেকটা কার আগে হতে পারে? আমরা সুপার দিয়েছি যে সাকলাইনদের অভিষেকের অপেক্ষা, মানে সাকলাইনের আগে অভিষেক হবে নাকি রিপনের? রিপন তো আসলে খেলে ফেলেছেন, যদি সেটা মূল দলের হয়ে না, কিন্তু মূল দলের হয়ে খেলার অপেক্ষায় আছেন তিনি। এখানে আপনি যদি মানে এইভাবেই স্পটটা সাজান, মানে আপনি যেভাবে আসলে 11টাকে কিউ করেছেন, সেখানে নাম্বার 9 স্পটটাই থাকে, তো সেখানে এসে যদি আপনার ব্যাটিং নিয়ে ভাবতে হয় তাহলে আপনার সমস্যা। এত দূর পর্যন্ত ব্যাটিং নিয়ে ভাবা চলবে না। আপনি যখন 9, 10, 11 এই স্পটগুলোতে চলে আসবেন, সেখানে আপনার পিওর বোলিংয়ে যেতে হবে। সো ইফ ইউ কম্পেয়ার দ্য বোলিং বিটুইন রিপন মন্ডল অ্যান্ড আব্দুল গাফফার সাকলাইন, ডেফিনেটলি টিম ম্যানেজমেন্ট অর এনিওয়ান উইল গো ফর রিপন মন্ডল। এক্স্যাক্টলি, রিপন মন্ডল। এবং এ ব্যাপারে আরেকটা ব্যাপার যেটা মনে হয় যে যেহেতু মুস্তাফিজ নেই, ফলে ডেথ ওভারটা মুস্তাফিজ সামলে থাকেন, ফলে রিপন মন্ডল যেহেতু ডেথ ওভার স্পেশালিস্ট এবং ইয়র্কারটা খুব ভালো পান, ফলে ওই জায়গার ক্রাইসিসটা তিনি খানিকটা হলো মেটাতে পারবেন মুস্তাফিজের জায়গাটা। ফলে সেই জায়গাটাতে হয়তো বা রিপন মন্ডল অ্যাজ এ বোলার খানিকটা এগিয়ে থাকবেন। ফলে আমরা নিশ্চয়ই অপেক্ষা করবো যে প্রথম ম্যাচে একাদশটা কেমন হয়। এবং স্পট বিবেচনায় রিপন মন্ডল এগিয়ে থাকবেন, কিন্তু আপনি যদি বলেন যে প্লেয়ার হিসেবে বা হচ্ছে মানে কোন প্লেয়ারটা আসলে টি20 ফরম্যাটে চলে আসা উচিত সেমি অলরাউন্ডার হিসেবে, আমার কাছে মনে হয় আব্দুল গাফফার সাকলাইন। টিম ম্যানেজমেন্ট উইল নো দ্য বেটার সলিউশনস অর ওয়ে আউট, যে তাকে আসলে কিভাবে ইনকর্পোরেট করবেন। এখানে একটা প্রবলেম আমি আপনাকে বলে রাখি রাহুল, সেটা হচ্ছে নাম্বার 6 স্পটটাকে কিন্তু ইঙ্গিত করেছি। শামীম হোসেন পাটোয়ারি, ওকে ফাইন, হি ইজ ডুইং গুড, এবং সেখানে তাকে এক্সপেরিমেন্টও করা হচ্ছে, তাকে সুযোগও দেওয়া হচ্ছে। বাট রিমেম্বার, আমরা আফিফের ক্ষেত্রেও কিন্তু ক্রিকেট শোতে বলেছিলাম যে ওয়ানডেতে একমাত্র এই স্পটটা ভালনারেবল ছিল, যে কোনো কারণে যদি আফিফের পা পিছলে যায় এই স্পটটা রিপ্লেসড হবে, এবং সেটাই হয়েছে। তো শামীম হোসেন পাটোয়ারি, সেম গোজ টু হিম। সো তিনি যদি কোনোভাবে নাম্বার 6 স্পটটাকে ধরে রাখতে না পারেন, ইউ রিমেম্বার অর ইউ নেভার নো, আব্দুল গাফফার সাকলাইন ক্যান রিপ্লেস নাম্বার 6 ব্যাটার অ্যাজ ওয়েল। মানে আপনি সাকলাইন খেলার সুবিধা এটাই যে তিনি 6 কিংবা 7, ধরেন শেখ মেহেদীর আগেও আপনি চাইলে তাকে নামাতে পারেন, ফলে সেই লাক্সারিটা তখন টিম ম্যানেজমেন্টের বা ক্যাপ্টেনের কাছে থাকবে। ফলে সেই ব্যাপারে হয়তো বা সাকলাইন আবার কিছুটা এগিয়ে থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.